গেল। আর একজন এলো। সে খুব আত্মবিশ্বাসী এসেই সে বলল। স্যার, আমি আগে দুটো মিউজিক ভিডিও করেছি। প্রাণ মাথা নাড়ল। অভিনয় দেখাও। মেয়েটা ক্যামেরার সামনে এসে নাটকীয় কান্না শুরু করলো, কিন্তু সেই কান্না যেন কৃত্রিম। কাট। প্রাণ বিরক্ত হয়ে বলল। কান্না করতে হলে চোখে জল লাগে, শুধু আওয়াজ করলেই হয় না। তৃতীয়, চতুর্থ, দশম একটার পর একটা মেয়ে আসছে। কেউ সাজগোজ করে এসেছে, কেউ আবার ক্যামেরা দেখলেই নার্ভাস হয়ে যাচ্ছে। ফ্লোরে ক্লান্তি জমে উঠেছে। রিয়াদ বলল। স্যার 40 জন হয়ে গেল। প্রাণ কপালে হাত রাখলো। এইসব যে কেন আসে টাইম নষ্ট করতে? লাইটম্যান পাশে দাঁড়িয়ে ফিসফিস করলো। স্যার, ব্রেক নেবেন? না, চালাও। শেষের দিকে আরো কয়েকজন এলো। কেউ ঠিকঠাক, কেউ একেবারেই খারাপ। প্রাণ আরো বিরক্ত হলো। রিয়াদ বলল। স্যার আর একজন বাকি। পাঠাও। শেষ মেয়েটি স্টুডিওর দরজা ধীরে খুলল। প্রাণ প্রথমে মাথা নিচু করে স্ক্রিপ্ট দেখছিল, কিন্তু যখন মাথা তুলল সে স্থির হয়ে গেল। মেয়েটার গায়ে খুব সাধারণ একটা সাদা সালোয়ার কামিজ, কোনো ভারী মেকআপ নেই। তবু তাকে দেখে মনে হচ্ছে পুরনো বাংলা সিনেমার পর্দা থেকে কেউ হেঁটে নেমে এসেছে। তার মুখশ্রী অবিশ্বাস্য শান্ত, ভ্রুগুলো নিখুঁত বাঁকা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চুলগুলো ঘন কালো, কোমর ছুঁই ছুঁই। প্রাণ হঠাৎ নিজের সাথেই কথা বলে উঠল। এমন মুখ আজকাল আর দেখাই যায় না। সেই মেয়েটার দিকে তাকিয়ে বলল। তোমার নাম? মেয়েটা শান্ত কণ্ঠে বলল। প্রত্যাশা নরিন। অভিনয় কতখানি জানো? মেয়েটা একটু লাজুকভাবে বলল। তেমন একটা না স্যার। ফ্লোরে কয়েকজন হেসে ফেলল। রিয়াদ বলল। স্যার তাহলে? প্রাণ হাত তুলল। চুপ। সে কয়েক সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল। ক্যামেরা অন করো। ক্যামেরাম্যান বলল। ডায়লগ? প্রাণ মাথা নাড়ালো। ডায়লগ লাগবে না, সে মেয়েটাকে বলল। শুধু দাঁড়াও আর ক্যামেরার দিকে তাকাও। মেয়েটা ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকালো। মনিটরে তার মুখ ফুটে উঠল। সে মেয়েটিকে বলল। মনের মধ্যে যা আসে তাই অভিনয় করে দেখাও, নিজের ভেতরকার ডায়লগ দিয়ে। অভিনয় অভিনয়ের মতো নয়, বাস্তবের মতো করে করার চেষ্টা করো। মেয়েটি তাই করলো। তার অভিনয় শুরু হলো। কিছুক্ষণের মধ্যে শেষ হলেও সবাই ঘুরে চলে গেল। এত নিখুঁত, তাই বলে? প্রাণের চোখে বিস্ময় ফুটে উঠল। এই মুখটাই আমি খুঁজছিলাম, রিয়াদ। রিয়া তার পাশে দাঁড়িয়ে রইল। প্রাণের এতক্ষণে বিরক্তিভাব দূর হয়েছে। সে প্রত্যাশার দিকে তাকিয়ে মনে মনে শুধিয়ে উঠল। এ যেন আবার জন্ম নেওয়া একটা নতুন সুচিত্রা সেন। বিমান প্লেন টেক অফ করেছে। আকাশের নীলিমা ছোঁয়া তীব্র বাতাসের মধ্যে মীর আব্রাহাম তাজের সাদা ড্রেস চোখে পড়ার মতো পরিষ্কার ফিটের, যাতে তার কাঁধ স্টিপ আর ইউনিফর্মের স্কিম লাইনগুলো আরো উজ্জ্বল ফুটে উঠেছে। বুকের পকেটে জোড়ানো নামের ব্যাজটা চকচক করছে। হালকা নীল গ্লাভস হাতে, আর ফিরের তো শ্রুতে পা ঠিকভাবে স্থির। তাজ তার কেবিনের কন্ট্রোল প্যানেল দিকে চোখ রাখলো। হাতের আঙুলগুলো প্রফেশনাল ভাবে ছুটলো। রুডার, ক্লাব, ফ্ল্যাপস ও গিয়ার লিভার নিয়ন্ত্রণ করছে। প্রতিটা মুভমেন্ট তার নির্ভুল। চোখ প্রাইমারি ফ্লাইট ডিসপ্লের উপর ঝুঁকে আছে। হঠাৎ উচ্চতার গতি স্ক্রিনে দেখলো সে বিমানের স্পিড 160 নট। উচ্চতা ক্রমশ বাড়ছে। তাজ কানের কাছে হেডসেটটা টেনে এটিসি এর সঙ্গে যোগাযোগ শুরু করলো। Tower, this is Flight 419. We are airborne. Climbing to 10,000 feet. Request vectors. কেবিনের প্যানেল থেকে আলো ঝলমল করছে। বিভিন্ন রেডিও সংকেতের লাইট জ্বলছে। মীর একটি মাল্টিফাংশন ডিসপ্লে রেখে দেখছে, যেখানে আবহাওয়া, তাত্ত্বিক তথ্য, উড়ন্ত উচ্চতা, ভেঙে আসা বাতাসের দিকে সবকিছু এক নজরে। বাইরে নিয়ন্ত্রণ ক্যানপি দিয়ে দেখা যাচ্ছে। বিমান আস্তে আস্তে উড়ন্ত ট্র্যাক ধরে রানওয়ে থেকে দূরে যাচ্ছে। তাজ শ্বাস নেয়, চোখ কেবল সামনের ভিউ প্রকাশে। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে, তারপর আবার রুডার, অয়েলরন, থ্রটল সব ঠিকভাবে সামলাতে শুরু করলো। বাইরের আকাশ নীল সাদা মেঘ ভরা। তাজ আর সেই গম্ভীর আকর্ষণীয় গলায় যাত্রীদের জানিয়ে দেয়। Everything smooth. We are climbing through 12,000 feet. All systems normal. বিমানটি নিরাপদে উচ্চতায় উঠে যাবার পর অটোপাইলট সক্রিয় করা হয়েছে। ককপিটে আলো একটু নরম হয়ে এসেছে। সামনে অসীম নীল আকাশ মেঘের ভেলা ভেসে যাচ্ছে ধীরে ধীরে। মীর আব্রাহাম তাজ শেষবারের মতো প্রাইমারি ফ্লাইট ডিসপ্লেতে চোখ বুলিয়ে নিল। সবকিছু স্থির, নিয়ন্ত্রণ। তার ঠোঁটের কোণে তৃপ্তির রেখা ফুটে উঠল। সহ পাইলটকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সে কেবিন থেকে বেরিয়ে এলো।
সে বেরিয়ে আসতে বিমানবালা সাইয়ারা সিয়া তার সামনে হুট করে এসে উপস্থিত হলো। তাজ তাকে এড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেই সিয়া বলে উঠল। তাজ কিছুক্ষণ চেয়ে থাকলো। এই যাত্রীর মাঝে সে কোনো ড্রামা দেখাতে চায় না। তাজ হাত ধরে টেনে সিয়াকে কেবিনে নিয়ে গিয়ে ধমক দিয়ে বলল, আরেকবার ছুটি ছুটি করলে ধাক্কা মেরে প্লেন থেকে ফেলে দিব, তারপর সারা জীবনের ছুটি একসঙ্গে উপভোগ করো। ননসেন্স। দীর্ঘ ফ্লাইট শেষ করে ঘন্টার পর বিমানটি নিরাপদে অবতরণ করলো দুবাইয়ের রানওয়েতে। দুবাইয়ের এক বিলাসবহুল হোটেল রুমে আজকে রাত কাটিয়ে দিবে, আবার নেক্সট ফ্লাইট 5টায় ভোর। রুমে গিয়ে জানালার পাশে দাঁড়ায় তাজ। ফ্লোর টু সিলিং জানালা দিয়ে দেখা যাচ্ছে শহরের ঝকঝকে স্কাইলাইন। দূরে রাস্তার আলো নদীর মতো বয়ে যাচ্ছে। তাজ তার ইউনিফর্ম খুলে রেখেছে, বাথরুমে ঢুকলো। গরম পানির নিচে দাঁড়াতে সারাদিনের ক্লান্তি ধীরে ধীরে গলে যেতে লাগলো। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে বের হলো সে। কোমরে সাদা তোয়ালে ঝোলানো, ভেজা চুল থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে তার কাঁধ বেয়ে। প্রশস্ত বুক, শক্ত কাঁধ তার। বের হতে দেরি অমনি কলিং বেল বেজে উঠল। তাজ ভ্রু কুঁচকে তাকালো সেই দিকে। এই সময় কি? সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তোয়ালে একটু শক্ত করে বেঁধে দরজাটা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এক বিমানবালা, সম্ভবত একই ফ্ল্যাটের ক্রু। নীল ইউনিফর্ম, গলায় স্ক্রাব, হাতে ছোট্ট একটা ফাইল। চেনা চেনা লাগছে দেখি। ওমা, লাগবে না কেন? এটা তো সেই ননসেন্স বিমানবালা সাইয়ার সিয়া। আর ছ্যাঁচড়ার মতো ছুটে চাইতে এসেছে বুঝি। সিয়া তাজকে কিছু বলতে যাবে তার আগেই এই অবস্থায় তাকে দেখতে তার মুখের জবান থমকে যায়। সিয়ার চোখ বড় বড় হয়ে গেল, মুখ লাল হয়ে উঠল মুহূর্তেই। তাজ অবাক হয়ে বলল, ইয়েস মিস সিয়া, কিছু বলবেন? সিয়া ততরাতে লাগলো। স্যার, আমি আসলে তার দৃষ্টি বারবার তাজের ভেজা চুল আর খোলা বুকের দিকে চলে যাচ্ছিল। লজ্জায় সে চোখ নামিয়ে ফেলল। হঠাৎ তার মাথাটা একটু ঘুরে উঠল। স্যার আমার একটু এরপর ধপ, সে অজ্ঞান হয়ে দরজার সামনেই পড়ে গেল। তাজ মুহূর্তের জন্যই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, তারপর দ্রুত ঝুঁকে পড়ল। এই ননসেন্স, ঠিক আছো? সে দ্রুত তাকে ধরলো যাতে মাথা মেঝেতে না লাগে। ও গড, মরার আর জায়গা পেলে না। সে আর চোখ মেলে তাকাতে পারল না, তবে পুরোপুরি সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে তাজকে বলল, এত সুন্দর ফিগার দেখিয়ে দিলেন তো আমার উপরে যাওয়ার টিকিট কাটিয়ে। উফ বাবা, মরে গেলাম। সরকারি কলেজের পেছনে একটা পুকুর আছে। বখাটে ছেলে মেয়েগুলো কলেজের ক্লাস বাদ দিয়ে সেখানে ট্যাঙ্কি মারে। এবার যেমন তেমন ট্যাঙ্কি না, মারাত্মক লেভেলের এক ট্যাঙ্কি। চুমুর ফ্লেভার থেকে প্রেমিতে যত প্রকার মেডিসিন আছে সবই জোড়া ঘুঘুর দল এখানে দিয়ে থাকে। আর যারা সাজের মতো সিঙ্গেল, ওদের আর কি, ওরা ওই যে দূরবীন হাতে নিয়ে অন্যের মেডিসিন দেখে নিজের অসুস্থতা দূর করে। সাজের আজকে মন ভালো নেই। জীবনে মন কবে ভালো ছিল এটাও সে জানে না। মন ভালো থাকবে কি করে? জীবনে একটা প্রেম করতে পেরেছে কি? একটা চুমু খেতে পেরেছে কি? তাহলে কেমন করে মনটা ভালো থাকবে? সাজ দূরবীন দিয়ে চারপাশে কিছুক্ষণ চোখ বুলিয়ে মন খারাপ করে দূরবীনটা ডালিয়ার হাতে দিয়ে বলল। তুই দেখ, আমার মুড নেই। ডালিয়া চোখ মেরে বলল, আরে মুড তো দেখার পর হবে। তোর আজকে নোংরা কথা বলারও মুড নেই, যা তো। ডালিয়া বুঝতে পারলো না তার মাথায় বিরল রোগ হওয়ার অসুস্থ বান্ধবীর গায়ে আজকে আবার কোন জিন আছর করলো। ও মায়া মায়া গো, আশিক জিন নাকি? সে সাজের দিকে তাকিয়ে বলল, তোকে শেষে আবার আশিক জিন ধরলো না তো? ওইসব লাঙ্গা আমার ভাতার জিনের এত দুঃসাহস কই আমার ভিতরে ঢোকার। তবে যেদিন দেখবো এইভাবে আর চলবে না, পৃথিবীর কোনো পুরুষ মানুষের সাথে আমার ইয়ে হচ্ছে না, তখন সত্যি আমি লাঙ্গা জিনের কাছে যাব। তোর মাথা গেছে, নে পানি খা। বেশি বেশি পানি খেলে স্কিন গ্লো করবে। আর বেশি বেশি হিসু ধরবে। এত হিসু করার সময় নেই। যেই সময় হিসু করব ওই সময় ছেলে পটানোর কাজে ব্যয় করলে কাজে লাগবে। আমি চাই না আমার বাচ্চা কাচ্চা বেশি দিন উপরে বসে থাকুক। বিয়ে শাদি করে ওদের নিচে টেনে হেসে নামাতে হবে। সাজ নিজের জামা আর সালোয়ার ঠিক করে আরাম করে দুই পা দুটো ছড়িয়ে বসে বলবে, এই যে আর এক বালের কামিজ এই কলেজের, এই যে এক বালের কামিজ এই কলেজের। এসব কি ভালো লাগে? ওরা দেবে ওয়েস্টার্ন ড্রেস। এই বালের কামিজের কালার আর রঙের কারণে তো অর্ধেক ছেলে পটে না। অর্ধেক? তুই তো একটাই পড়াতে পারলি না।
কেন রাজা? স্বাধীন ওরা সবাই তো আমাকে পছন্দ করে। আর বাকিগুলো যে, ওইসব কি তুই পটিয়ে দিয়েছিলি? ডালিয়া কথা বলল না, মুখ ভেঙচি কাটলো। হঠাৎ সাজের চোখ তার চুলের দিকে গেল। সে ডালিয়াকে জিজ্ঞেস করলো, তুই মাথার মধ্যে এমন টাওয়ার কেন বানিয়েছিস? এই যুগে এইসব কে করে? ফ্যাশনে তুই কি বুঝবি? সারা জীবন তো তুই চুল ছেড়ে এসেছিস, বাঁধতেও পারিস না। আবার সব সময় তো ছেলেদের মতো অদ্ভুত সব পোশাক পরিস। ওইসবই ফ্যাশন, এইসব তো খ্যাত। যা ভালো হয়েছে, যে মেয়ে ভালো ওর সাথে গিয়ে বন্ধুত্ব কর। সাজ পড়লো ফ্যাসাদে। এই জাউরা ডালিয়ার মুড ঠিক করতে করতে তার জীবনের অর্ধেক সময় শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ আরেক দল মেয়েরা এসে সেখানে উপস্থিত হলো। এদের দেখতে পারে না সাজ, তবে নিজের স্বার্থে খাতির করতে মাঝে মাঝে হয়। মেয়েগুলো এসে সাজের পাশে বসলো। তাদের মধ্যকার জোনাকি সাজের গায়ে মৃদু ধাক্কা মেরে বলল, একটা ক্যাসেট জোগাড় করেছি। আবার কিসের? ইস ঢং, তুমি মনে হয় নতুন, কিছু বুঝো না। এবারেরটা সেরকম। কই পেদি? জহিরুল ভাইয়ের দোকান থেকে। আর কোথা থেকে? সে এইসবও বেছে? যারা ক্যাসেট বিক্রি করে তাদের দোকানে সব ক্যাসেটই থাকে। সাজ কপাল ভাঁজ করে বলল। ডালিয়া হঠাৎ সাজকে বলল, তুই যে ক্যাসেট নিলি, তোকে কিছু বলেনি? আরে জহিরুল আমায় পছন্দ করে জানিস না? আমি সেদিন গেলাম সেখানে, বললাম কিছু ক্যাসেট কিনতে এসেছি। সে বলল আমার দোকানে তুমি ক্যাসেট কিনে নিয়ে যাবে। আমার দোকান মানে তো তোমারও দোকান। তারপর আর কি, ওই বোকা চন্দ্রবিন্দুর দোকান থেকে বেশ কয়েকটা ক্যাসেট হাতিয়েছি, তার মধ্যে এটা একটা। এখন বল এটা কার বাসায় দেখব? ভাই আমার বাসা ছোট, এক ঘরে পাত দিলেও সাউন্ড আরেক ঘরে শোনা যায়। তাই ভাই আমি কিন্তু এসব আমার বাসায় দেখতে পারবো না। আরে সাজের বাসা তো আছে, কত বড় বাড়ি, ওর বাসায় গেলেই তো হয়। আমার বাসায় কেন? এমন করিস কেন? সেই মজা হবে দেখিস। ওই মুভিতে অনেক কিছু আছে শেখার পর। শেখার কি দরকার? সাজ সব পারে। এইসব অন্য কিছু। আচ্ছা বাল, আসিস? আজকেই আসিস, সন্ধ্যায় আসবি। তোকে যে বলেছিলাম আমি দামি সিগারেট জোগাড় করতে, মনে আছে? আজকে জোগাড় করে রাখিস, আমরা সিগারেট টেস্ট করে দেখব। কিন্তু আমরা তো মেয়ে মানুষ, ওসব তো ছেলেরা খায়। বলো তুই একটা। এখন ছেলে মেয়েদের সমান অধিকার। ছেলেরা যা করবে মেয়েরাও তাই করবে। ছেলেরা যা পারে মেয়েরাও তা পারে। সাজ এইসব কপাল ভাঁজ হয়েছে? করে বলল, আব্বে শালা, বাল পারে। এই যে আমি জিন্সের প্যান্ট পরি, কই চেন খুলে তো তরল পদার্থ বিসর্জন দিতে পারি না। তাহলে ছেলে মেয়ে সমান অধিকার কেমনে হলো? ওই হলো একটা। ডালিয়া হঠাৎ সাজকে বলল, কিরে সাজ, রেজাল্ট দিয়েছে তো আজকে, তোর বাসা থেকে কে আসবে? তুই তো রিটেকেও 4টায় ফেল মেরেছিস, এখন কি হবে? আবরাজ ভাইকে আসতে বলেছি, নেতা মানুষ তো, তাকে কিছু বলার সাহস পাবে না। তাছাড়া ভাই তো ক্রিয়ামন্ত্রী, ওইসব শিক্ষা ফিক্ষা হেব্বিও পছন্দ। মাইরি আসুক ভাই আজকে, অত কোচারের আন্ডায় ঠান্ডা মেরে ঠান্ডা করে দিবে। ওই বাঙ্গির শরবতের মতো উত্তেজনা তো বলিউডের ইমরান হাশমিরও নেই। হঠাৎ সাজের কান সচেতন হতে এসে সব্বাইকে চুপ করতে বলল। উঠে দাঁড়াতে গেলে ডালিয়া জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে, দাঁড়িয়েছিস কেন? ডায়রিয়ার বাচ্চু, চুপ কর তুই। সাজ উঠে ঝোপের কাছে গিয়ে দেখলো ঝোপের আড়ালে এক ছেলে দাঁড়িয়ে। শরীরের স্বাস্থ্য পুরোই মাশাআল্লাহ টাইপের। এই ছেলে নিশ্চয়ই 1-2-তে পড়ে। কিন্তু ঝোপের ধারে কাজ কি? এখানে তো কলেজে ছেলে মেয়েরা ব্যতীত কেউ আসে না। সাজ একটু উঁকি মারতে দেখলো কলেজ ফাঁকি দিয়ে একজোড়া পায়রা ঠোঁটের মেডিসিন আদান প্রদান করছে। বাচ্চাটার দৃষ্টি সেই দিকেই। সাজ পেছন থেকে বাচ্চাটার কান টেনে ধরে তাকে জায়গায় এসে কান মোচড়ে দিয়ে বলে, কিরে তোর খাতনা হয়েছে? এই বয়সে এত উত্তেজনা কিসের? ছোপের আড়ালে মহা সিনিয়রদের চুমু খাওয়া দেখা? এই বয়সে হয়েও ঠিক করে চুমু খাওয়া দেখতে পেলাম না, আর তুই সেটাও করে নিলি? এ তো পাপ। ওয়েট, আজকে তোকে খেয়েছি। ছেলেটি কান্না শুরু করে দিল। আর এমন কাজ করবে না বলল। কিন্তু সাজ এত সহজে ছাড়ার মেয়ে নাকি? সে ছেলেটিকে জিজ্ঞেস করলো, কিরে বাবুল গাম, নাম কি তোর? ঈশান। ঈশান? নাকি গরিবের লো বাজেটের ইমরান হাশমি টিউবলাইট ভার্সন তুমি? সাজ কানটা ধরে বলল। এই কি দেখছিলি রে? ছেলেটা তো ভয়ে কেঁদেই ফেলার উপক্রম। কিছু না আপু। ওইদিকে তো মনোযোগ কেন? পরীক্ষা হলে এমন কন্ডিশন থাকলে তুই বোর্ড টপ করতি। জানিস আমিকে, গত বছর শেখ হাসিনা আমাকে নিজ হাতে মেধার জন্য গিফট দিয়েছে, এবারও দিবে।
ডাক এসেছে। আর তোরা? সি, নষ্ট সমাজ। ছেলেটা মাথা নিচু করলো। আমি তো শুধু দেখতেছিলাম। কি দেখতেছিলি? ন্যাশনাল জিওগ্রাফি? ছেলেটা এবার একটু লজ্জা পেয়ে হাসলো। সাজ বলল, হাসবি না, সামনে তো বেড়া নেই। এত হাসিস কেন? শোন ঈশান, এই বয়সে গুপ্তচরাবৃত্তি খুবই খারাপ জিনিস। তওবা কর, কাল থেকে ভালো হয়ে যাবি, কথা দে। জি আপু। আরেকবার যদি দেখি, সরাসরি তোর বাসায় গিয়ে লাইভ রিপোর্ট দেখিয়ে আসবো। ছেলেটা চোখ বড় করে। না আপু, আর করবো না। সাজ একটু ভেবে বলল, ঠিক আছে, শাস্তি হিসাবে এখন 10টা পুশ আপ দে। এইখানে? হ্যাঁ, এখনই। তোর যে চর্বি সেটা আগে কমাই, আর পরেরটা পরে দেখছি। ছেলেটা কষ্ট করে পুশ-আপ দিতে লাগলো। সাজ দাঁড়িয়ে গুনছে। 1, 2, এইটা অর্ধেক। ঠিক করে দে। পাশের ছোপ থেকে হালকা হাসির শব্দ আসতেই সাজ চিৎকার করলো। আর এই যে আপনারা, পাবলিক প্লেসে প্রাইভেট সিনেমা বন্ধ করুন। ওপাশের নড়াচড়া থেমে গেল। সাজ আবার ইনসানের দিকে তাকালো। দেখলি, আমি না থাকলে দেশের কি অবস্থা হতো? আবরাজ ভাই এসব দেখলে আমায় মাথায় তুলে ল্যাংটা সুলেমান গানে ডান্স দিত। ছেলেটা এবার সাজের একদিকে তাকিয়ে বলল। হয়ে গেছে আপু, এবার যাই। যেতে বলেছি। সাজ ইরসানের দিকে তাকিয়ে একটু চিন্তায় পড়ে গেল। তারপর হঠাৎ তার চোখ চকচক করে উঠল। আচ্ছা, তোকে এমনি ছেড়ে দিলে তো চলবে না? ঈশান ভয় পেয়ে গেল। আপু প্লিজ, আর করবো না বললাম তো। ঠিক তখনই পেছন থেকে সাজের দুই বান্ধবী এসে হাজির। এই কি করছিস তুই আবার? সাজ নাটকীয় ভঙ্গিতে বলল। দেশের ভবিষ্যৎকে সঠিক পথে আনতেছি। ডালিয়া চোখ উল্টে বলল। ওই বাচ্চাটা কি? সাজ ঈশানের দিকে আঙুল দেখিয়ে বলল। এই যে ঝাপের আড়ালে লাইভ রোমান্স শো দেখছিল এই পেট মোটা বাদর। ডালিয়া হেসে ফেলল। ঈশান তো লজ্জায় মাটির দিকে তাকিয়ে। সাজ আবার বলল। এই অপরাধের শাস্তি তো দিতেই হবে। কি শাস্তি দিবি? সাজ একটু ভেবে পড়ল। ওকে দিয়ে এখনই একটা ভালো ছেলের শপথ নেব। তবে শপথে তো সহজ হলে চলবে নাকি? আগে তুই প্যান্ট খুল, দেখি তোর খাতনা হয়েছে কিনা। আপু। আরে বাল, খোল না। যত দেরি করবি তত শাস্তি পারবে। আপু প্লিজ। তোর পিলিচে কুষ্টি গেলাই, খুল। আমরাই তো। পাশ থেকে ডালিয়া বলল। আমরাই তো মানে? তোরও কি আছে নাকি? সাজ রাগীয় দৃষ্টিতে ডালিয়ার দিকে তাকাতেই ডালিয়া চুপ হয়ে গেল। শেষে ছেলেটার দিকেও তাকিয়ে একই দৃষ্টি নিক্ষেপ করতে ছেলেটা নিজের প্যান্ট খুলে ফেলল। সেই প্যান্ট সাজ কেড়ে নিয়ে বলল। এখন নেংটু হয়ে শপথ ধর। হাত তুলছিস না কেন? শপথ কেমন করে করে সেটা কি পাশা চিমটি কেটে শিখিয়ে দিতে হবে? ঈশান ভয়ে তাই করলো। সাজ হাতে তুলে বলল। বল। আমি ঈশান, আজ থেকে জপের আড়ালে দাঁড়িয়ে সিনিয়রদের বিরক্ত করব না। বান্ধবীরা হেসে গড়াগড়ি। ঈশান বাধ্য হয়ে বলল। আমি ঈশান, আজ থেকে ঝোপের আড়ালে দাঁড়িয়ে এসব আর করবো না। সাজ থামিয়ে। জোরে বল, নইলে দেশ শুনতে পারবে না। ঈশান এবার চিৎকার করে বলল। ডালিয়া বলল। এটাই যথেষ্ট, ছাড় ওকে। জোনাকি বলল। বাচ্চা ছেলে, এত টর্চার করিস না। সাজ একটু ভাব নিয়ে বলল। তাহলে ওর বদলে তোরাই। সবাই তাতে চুপ হয়ে গেল। সাজ ছেলেটিকে বলল। এই শোন, নেংটু অবস্থায় গিয়ে ঝপর আড়াল থেকে সিনিয়রদের ভালো করে একটা চুমুর ভিডিও যদি আজকে এনে দিতে পারিস, তাহলে তোর শাস্তি মাফুক। পেন্টও পাবি আর ইজ্জতও। নইলে তোর টিয়া পাখির বাচ্চাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। জানিস আমার কত ফলোয়ার, কত ভাইরাল আমি? ছেলেটা করার মতো উপায় না পেয়ে সাজের দেওয়া ফোনটা হাতে তুলে নেয়। ঝোপের কাছে ভিডিও করতে চলে যায়। সাজের এবার শান্তি লাগছে। আজকে রাতে একা বসে বসে এই চুমুর ভিডিও দেখবে, সেই মজা। সে শান্তি মতো জায়গায় মতো বসতেই জোনাকি তার পাশে এসে বসে। ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে, ইংরেজি ম্যাগাজিন, তাতে কি সব অশ্লীল ছবি। সাজকে এগিয়ে দিতে সে বলল। ভালো জিনিস এনেছিস, আরও আছে? দিস তো, ব্যাগে করে নিয়ে যাব, রাতে দরজা লাগিয়ে দেখব। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো। হ্যালো, শুনছেন? আমি একটু ম্যাগাজিনটা দেখতে পারি? সাজ বিরক্ত বোধ করলো। না ফিরেই জবাব দিল। এই ভাই যাও তো, দেখো না গার্লস টাইম চলছে। আর এই ম্যাগাজিনের সব বেটা পুরুষের ছবি। তুমি কি হিজড়া নাকি যে এটা দেখবা? বাজার থেকে মেয়েদেরটা কিনে এনে দেখো। দেন না, আমি আপনাকে অন্যের চুমুর ভিডিও এনে দেবো রাতে দেখার জন্য। ডালিয়া সাজের পেছনে তাকালো। সে তাকানো মাত্রই সাজকে ঠেলা মারতে সাজ বলে উঠল। তোমার বাল? আবার কোন বাল হয়েছে? পেছনে দেখ। কেন? ভিতরে কি আমার ভাতার দাঁড়িয়ে আছে? দেখি তোর কোন দুলাভাই দাঁড়িয়ে। ওয়েট, শালাকে চুমু দিয়ে রাতে ব্যালকনি টপকে রুমে আসতে বলবো।
ডালিয়া কাঁপতে থাকলো, জবাব দিল না। সাজ পেছনে ফিরতে চেঁচিয়ে উঠল, এক ঝটকায় পিছিয়ে বলল। আরসান ভাই। আরজান হাত বুলালো নিজের ঘাড়ে, তারপর বলল। হুম, মাত্র না বললি তোর ভাতার রুমে কয়টা বাজে আসতে হবে রে সাজ? জানিস তো আমার দাঁড়া। আরজান ঈশানের দিকে তাকিয়ে ডাক দিল। এই পিচ্ছি, কাম হিয়ার। ঈশান দৌড়ে আসতেই আরজান তার হাত থেকে ফোনটা নিজের পকেটে রাখলো, তারপর সাজকে বলল। প্যান্টটা দে। আপনি পড়বেন নাকি? আপনার তো ইয়ে বড়, কি? পা বড়। আ- আপনিও তো বড়। ঢুকবেন কিভাবে আর পড়বেন কিভাবে? তুই প্যান্ট দিবি? সাজ ভয়ে জলদি আরজানের হাতে প্যান্ট এগিয়ে দিতেই আরজান বাচ্চাটিকে তার ফেরত দিয়ে চলে যেতে বলল। সে চলে যেতেই আরজান সাজের দিকে তাকালো। সাজ ভালো রাজার নাটক করে বলল। ভাই, আপনি কষ্ট করে আসলেন যে, আবরাজ ভাই কই? আরজান শান্ত স্বরে জবাব দিল। জানি না তো। যাই হোক, আই প্রাউড অফ ইউ। পরীক্ষায় তুই ইচ্ছে করে ফেল করেছিস যাতে রিটাকে একা একা পরীক্ষা দিয়ে তুই প্রমাণ করতে পারিস তুই একা 100। সাজের কোনো হেল্প লাগে না, তাই না? সব বিষয়ে নিশ্চিত পাস করেছিস। জানি আমি, করবি না কেন? আর এখানে কেন এসছিস? ও, রিল্যাক্সের জন্য। ভালো। হাওয়া খেলে মন ভালো থাকে, শরীরের জন্য একটা খুব দরকার। তো ওই ছেলে প্যান করলি যে? সাজ আন্দাজ করে ফেলেছে আরজান ভাই তার চার বিষয়ে ফেল সম্পর্কে সবকিছুই জানে না। মনে মনে সে ভালোই খুশি হয়। তালে 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 তাল মিলাতে সে বান্ধবীদের সরিয়ে আরজানকে বসার জায়গা করে দিয়ে বলল। আরে ভাইয়া, ওইটা তো ছোট মানুষ, একটু দুষ্টামি করছে বলে মজা করে প্যান্ট খুলছি। এইসব আহামরি কিছু না, প্যান্ট খুলতে আমার ভালোই লেগেছে। কি কি বললি? আর রাগ করেন কেন? দুষ্টামি করছি। ওকে, এখন তাহলে তুই খোল। খুলবো মানে? যা, ওই ছেলে খুলেছিস। কিন্তু কে কে কেন? ও মা, তুই মাত্র দুষ্টুমি করলি না, এখন আমাকে একটু মজা পেতে দে। এসব তা আমারই কিছুই না, তাই না? ভাইয়া। বড় একটা হল রুম, সামনে লম্বা টেবিল, তার উপর মাইক সারি সারি সাজানো, পেছনে বিভিন্ন দলের ব্যানার পতাকা, চারিদিকে ক্যামেরা প্লাস মিডিয়ার লোকজন ব্যস্ত। লাইভ চলছে, কনফারেন্সের ভেতর চাপা উত্তেজনা। সব দলের এমপি প্রার্থীরা বসে আছে নিজেদের জায়গায়। একপাশে বসে আবরাজ, সাদা পাঞ্জাবি আর কালো চাদরে তাকে পুরোই দেশের দেশের নেতা লাগছে। নেতাকে যদিও নেতাই লাগবে, মোড়ের দোকানদারের চাপ বিক্রেতা নয়। তার ঠিক বিপরীতে রাশের প্রাত্রিকা নৈশী। আবরাজ একবার তার দিকে মুখ ঘুরিয়ে দিল। এই মহিলা মিটিংয়েও এসেছে নাকি, বিয়ের দাওয়াতে? এত জমকালো সাজ দিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছে কে জানে। সাংবাদিকরা তাদেরকে সবাইকে প্রশ্ন করে যাচ্ছে। মাঝ থেকে একজন বলে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন? নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে কি আশা করতে পারে? আবরাজ মাইকের দিকে ঝুঁকে ঠোঁট বাঁকিয়ে বলে। নতুন প্রজন্ম আশা করে কাজ, আর আমরা কাজ দেখাই। আবার আশেপাশে কেউ কেউ আছে তারা কাজ নয়, কেবল মুখের বলি বিতরণ করতে পারদর্শী। তার চোখ সরাসরি গিয়ে পড়ে নৈশীর দিকে। নৈশীর সঙ্গে সঙ্গে জবাব দিল। কাজ নাকি কাজের গল্প? দেশের মানুষ এখন গল্পে আর বিশ্বাস করে না আবরাজ সাহেব। এই গল্প অন্তত সত্যি বানাতে জানি, আপনারা তো প্রতিশ্রুতিটাও বানাতে পারেন না ঠিক মতো। পরিবেশ গরম হয়ে ওঠে। মিডিয়ার লোকজন হইচই শুরু করেছে। ক্যামেরা জুম করে দুজনের মুখে। সাংবাদিক আবারও প্রশ্ন করে। আপনারা কি ব্যক্তিগত কারণে চলে যাচ্ছেন? রাত্রিকার করা উত্তর। ব্যক্তিগত না, বাস্তব। জনগণ জানে কে কাজ করে আর কে শুধু মাইক ধরে নাটক করে। আবরাজ নিজেকে সামলে হেসে বলল। নাটক করতে হলে স্ক্রিপ্ট লাগে, আপনারা তো সেই স্ক্রিপ্টের অন্যর থেকে ধার নেন। রাত্রিকার পাল্টা জবাব। স্ক্রিপ্ট ধার নেওয়া ভালো, কিন্তু দেশের টাকা ধার করে গায়েব করে দেওয়া ভালো না। কি বলেন আবরাজ সাহেব? চারপাশে চাপা গুঞ্জন। কিছু এমপি প্রার্থী নিজেদের মধ্যে ফিসফাস করছে। পরিস্থিতি টান টান। আবরাজ একটু সামনে ঝুঁকে রাত্রিকার চোখ সরু করে বলল। দেখুন, আমার বিরুদ্ধে অভিযোগ করতে প্রমাণ লাগে, আপনারা অভিযোগ করেন, আমরা কাজ করি। রাত্রিকার চোখ সরু করে বলল। প্রমাণ সময় দেবে, আর সেই সময় খুব দূরে না। আপনারা কি একে অপরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছেন, নাকি ব্যক্তিগত শত্রু? সাংবাদিকের মুখে চিন্তার ছাপ। আবরাজ একটু থেমে হালকা হেসে বলল। রাজনীতিতে শত্রু না, থাকে প্রতিপক্ষ, তবে কিছু প্রতিপক্ষ নিজেরাই শত্রু হয়ে ওঠে। রাত্রিকা সোজা তাকিয়ে বলল।
আর কিছু মানুষ ক্ষমতায় থাকতে থাকতে নিজেদের রাজা ভাবে, তারপর একদিন জনগণ তাদের নামিয়ে দেয়, তখন তারা হয়ে যায় ভিখারি। ছি ছি, আপনারা দেখছেন তো জননেত্রী এই দেশের ভিখারিদের মতো কত নিচু চোখে দেখে। ভিখারিদের কি কোনো মূল্য নেই? তারা কি মানুষ না? এই আপনারা সবাই শুনছেন তো? আবরাজ একেবারে ভালো মতো রাত্রিকাকে তার কথার জব্দ করে বেশ খুশি হয়। বেচারি রাত্রিকার মুখ তখন বন্ধ হয়ে যায়। মিডিয়ার ক্যামেরা তখন একের পর এক ফ্লাশ করছে। চারিদিকে গম গম করছে প্রশ্নে কোলাহলে। রাত্রিকার কথার পর মুহূর্তের জন্য একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু আবরাজ সেই সুযোগটা একদম হাতছাড়া করলো না। একজন সাংবাদিক মাইক্রোফোনে বাড়িয়ে বলল, জামাতের পক্ষ থেকে আপনারা কি বলবেন এই পরিস্থিতিতে? জামাতের প্রতিনিধি একটু গলা খাঁকারি দিয়ে বলল, দেখুন, দেশের বর্তমান অবস্থা নিয়ে আমরা বরাবরই উৎখিত, ক্ষমতাসীন দল। তার কথা শেষ হওয়ার আগেই আবরাজ হালকা হেসে সামনে এগিয়ে এলো। উদ্বিগ্ন। আপনারা আপনারা যখন সুযোগ পান তখন দেশের মানুষকে নিয়ে রাজনীতি করেন, আর যখন সুযোগ পান না তখন উদ্বিগ্ন হয়ে যান। বাহ, সুন্দর কৌশল। চারিদিকে চাপা হাসি ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা একে অপরের দিকে তাকায়। জামাতের লোকটা একটু একটু থমকে যায়। কিছু বলার চেষ্টা করলেও কথাগুলো জড়িয়ে যায়। না, আমরা তো আসলে আবরাজ থামতে দেয় না। আসলে কি জনগণ এখন আগের মতো বোকা নেই? সাংবাদিক এবার আরেক প্রার্থীর দিকে ঘুরে দাঁড়ায়। আপনি কি বলবেন? দুই বড় দলের এই তর্কে আপনার অবস্থান কি? স্বতন্ত্র প্রার্থী একটু আত্মবিশ্বাস জোগাড় করে বলে, আমরা চাই পরিবর্তন, এই দুই দলের বাইরে। আবারও আবরাজ হেসে ওঠে, এবার একটু ধীরে বলে, পরিবর্তন না ভিত্তি না পরিকল্পনা, শুধু পরিবর্তন শব্দটা মুখে নিলেই কি নেতা হওয়া যায়? সে চোখ তুলে সোজা ক্যামেরার দিকে তাকায়। দেশ চালানোর ফেসবুক পোস্ট না যে আজ যা খুশি লিখে দিলাম, আর কাল মানুষ বিশ্বাস করে ফেলবে। এই কথার চারপাশে আবারও চাপা গঞ্জন। কেউ কেউ মাথার নেড়ে সম্মতি দেয়। স্বতন্ত্র প্রার্থী এবার চুপ। তার ঠোঁট নড়লেও শব্দ বের হয় না। আবরাজ মাইক্রোফোনটা একটু ঠিক করে নিয়ে শান্ত গলায় বলে, রাজনীতি খেলনা না, এখানে দায়িত্ব লাগে, অভিজ্ঞতা লাগে, আর সবচেয়ে বড় কথা জনগণের জন্য কাজ করার ইচ্ছা লাগে। শুধু স্লোগান দিয়ে দেশ চলে না। মিটিং শেষ। চারিদিকে সাংবাদিকের ভিড় ধীরে ধীরে কমে আসছে। আলো, ক্যামেরা, কোলাহল সব জন্য একটু একটু করে স্নিমিত হচ্ছে। বাইরে করিডোরে বের হতেই রাত্রিকা হঠাৎ থেমে যায়। পেছন থেকে আবরাজের পায়ের শব্দ তার কাছে আসে। রাত্রিকা ধীরে ঘুরে দাঁড়ায়। খুব ভালো খেললেন আপনি, মানুষকে কথার ফাঁদে ফেলে দিতে ওস্তাদ। রাত্রিকা ধীরে ঘুরে দাঁড়ায়। আবরাজ বাঁকা হাসল। রাজনীতিতে ঢুকতে হলে ওস্তাদ হওয়া লাগে, যা সবাই পারে না। না, সবাই পারে না, দুনিয়ার সব আপনি একাই পারেন। কারণ কি জানেন, আপনি নিচে নামতেও দ্বিধা করেন না। আবরাজ একটু কাছে এগিয়ে আসে, কণ্ঠ নিচু করে বলে, নিচে নামা না, আমি শুধু মানুষের ভাষায় কথা বলি, আর আপনি এখনো মঞ্চে ভাষণ আটকে আছেন। রাত্রিকা তার ছেলের হাসি দেয়। মানুষের ভাষা না, আপনি ভয় দেখাতে জানেন, অপমান করতে জানেন, আজকের মতো নাটক করে মানুষকে হাসানো, এটাই আপনার রাজনীতি। আবরাজ আর একটু থামে, চোখ দুটো সরু করে তাকায় তার দিকে। আপনি একটা ভুল করেন বারবার। আপনি ভাবেন আবেগ দিয়ে মানুষকে জেতানো যায়, কিন্তু বাস্তবটা একটু কঠিন। আর আপনি ভাববেন চালাকি দিয়েই সব নেতা যায়। রাত্রিকা তীক্ষ্ণভাবে বলে ওঠে, কিন্তু একদিন না একদিন মানুষ বুঝে যাবে কে আসল কে নকল। আবরাজ হালকা হেসে মাথা নাড়ে। সে দিনটার জন্যই তো খেলাটা খেলছে। রাত্রিকা চোখে মুহূর্তের জন্য দ্বিধা ঝলকে ওঠে, তারপর আবার কঠিন হয়ে যায়। খেলা দেশের ভবিষ্যৎ, আপনার কাছে খেলা। যে জিততে জানে না তার কাছে সবই সিরিয়াস লাগে। আবরাজ ঠান্ডা গলায় বলে, আর যে জিততে জানে সে জানে কখন কিভাবে চাল দিতে হয়। এইবার রাত্রিকা আর কিছু বলে না। তার মুঠো শক্ত হয়ে যায়। কয়েক সেকেন্ড আবরাজের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ ঘুরে দাঁড়ায়। এই খেলা একদিন আপনাকেই শেষ করে দেবে আবরাজ, বলে দ্রুত পায়ে হাঁটা শুরু করে। আবরাজ দাঁড়িয়ে থাকে, ধীরে বলে ওঠে, দেখা যাবে। জননেত্রী নাত্রিকা নৈশী সরকার। নৌশি যেতেই স্বামীর বুক কুঁচকে আবরাজের দিকে তাকাই। এ ভাই, স্ক্রিপ্টে তো এইসব লিখি নাই, আপনি এত ডায়লগ কই পাইলেন? আর বাথরুমের মধ্যে গোলাপ জন্মালো কেমনে? মানে মানে আপনার অপবিত্র মুখে এত
মধু জড়লো কেমনে? ওরে বাল, তোমার দেখি ভালো মুখ চলে আসো বাঘ কাছে। এই তো আমার ভাই ঠিক হয়ে গেছে। আমি আরো ভাবলাম অসুখ হলো নাকি। যাক বাবা, একটু শান্তি লাগছে এখন। আবরাজ ভ্রু কুঁচকে স্বামীর দিকে তাকালো। এই ছেলেও না সুযোগে বুঝেছে এই জায়গার মতো যদি বোম্বাই মরিচ থেতলে না দিয়েছে। আবরাজ সামনের দিকে যেতেই যে আমাদের নেতার সাথে দেখা হয়, হুজুর মানুষ তো, ওনাদের সালাম না দিলে বিরাট পাপ লাগবে। তাই আবরাজ বড় করে একটা সালাম দিতেই শেখ আলী সিরাজি সালামের জবাব দিয়ে বললেন, আর দুদিন পরে নির্বাচন, খোদা চায় তো এইবার জিত ন্যায়ের হবে। এবার ভোট চোর জিততে পারবে না। বাসায় গিয়ে বাটি চালানোর প্রস্তুতি নিয়েন হুজুর সাহেব। দেখা যেতে পারে আপনার ভোটগুলো যদি আবার চোরে চুরি করে নিয়ে যায়। চোরের মুখে চুরি? এটা তো সাধারণ বিষয়। খোদার দুনিয়ায় তো শয়তানও তার নাম নাই। নাম কেন নাই তা দেখার বিষয় না, নাম যে নাই এটাই বড় বিষয়। যার বাবা আমার অনেক কাজ, আমি কি মানুষের পুঁটকিতে আঙুল দেওয়ার জন্য এই বালের সস্তার সময় জায়গা তলাতে রেখে ঘুরে বেড়াই? নাউজুবিল্লাহ, তোমার মিয়া জবানের ঠিক নাই, বড় লোক মানে না। ওমা কি বলেন আপনি? বড় চুলগুলো তো এখনো কাঁচা। আমি আরো ভাবলাম সেম এজ আমরা। তো কেবল কি সপ্তাহে লাগবেন নাকি মাসে? এত মারহাবা পোড়া রুটির মতো সুন্দর আপনার চেহারা, আমি সত্যি বুঝতে পারিনি আপনি যে আমার বড় হবে। এখনো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ইস, সব জায়গায় চুলেই তো কাঁচা, বিশ্বাস কেমনে করব? সব জায়গায় কলম লাগিয়েছেন। পাশ থেকে সামির বলল, বিশেষ জায়গায় হুজুরে বোধহয় কলব লাগাই নাই ভাই। এতই যখন সন্দেহ তাহলে হুজুরের এক কন্যা কেন পায়জামা খুলে প্রমাণ সহ দেখাইতে। হুজুর লজ্জায় পড়ে গেল। এখান থেকে কেটে পড়াই ভালো। আল্লাহ ভালো জানে তার এই বান্দা আবরাজকে তিনি কোন মাটি দিয়ে বানিয়েছে। লোকটা যেতে আবরাজ স্বামীরকে ফিস করে বলে, নৈশির বাসার সামনে আজকে রাতে সাউন্ড বক্স আর ডিজে দিয়ে যাব, আর কিছু চকলেট বোমও কিনে নিয়ে আসবি। বিয়ে মানুষ তো বালের সেই রকম রকম হয়, তাই চাললেই আমরা ওদের পিছনে মিসাইল কিংবা অন্য বোম মারতে পারি না। যেহেতু মেয়ে মানুষ চকলেটের মতো, তাই ওদের পিছনে চকলেট বোম মারবো। বুঝতে তো পারছিস স্বামীর, আমি মেয়ে মানুষকে কতখানি ভালোবাসি। যে মেয়ে দেখি তাকেই ভালোবাসা দেয়। এমন নেতা যুগের পর যুগ চলে যাবে, তারপরও কেউ যাবে না দেখিস। ভাই, এত ভালোবাসেন দেখেই তো আপনি এখনো সিঙ্গেল। আবরাজ তার দিকে তাকালো। তাতেই স্বামী চুপসে গেল। হঠাৎ গেটের কাছে যেতেই স্বতন্ত্র প্রার্থী জলিল উদ্দিনের সাথে তার দেখা হয়। আবরাজ মনে মনে শুধিয়ে উঠল, সরি, এই যে আরেক ম্যাঙ্গার নাতি হাজির। এইটাই তো দেখাইলো চেহেনচি লাগে। আর এই বইরা তো ডেট এক্সেল হয়ে গেছে, এক পা তো কবরে চলে গেছে। এই বয়সে কই একটু ইবাদত করবে, কিন্তু তা না। কেমনে আরেকজনের পাছায় আঙ্গুল দিয়ে গুতানো যায় সেই ধান্দা। মানুষ যেমন কবলের ফুটায় লবণ মরিচ ঢুকিয়ে কাঠি দিয়ে গুতায়, এই কিছু রাজনীতির ধারাও সেম, আরেকজনকে গুতানো তাদের কাছে ফরজ কাছের সমান। যতক্ষণ না গুতাবে ততক্ষণ শাস্তি তো পাবে না। হালার পোগুলো পিছনে যদি টমেটোর সস লাগিয়ে পেছন শিক ঢুকিয়ে কাবাব বানানো যেত, তাহলে কলিজার শান্তি হতো। বাল। গেটের সামনে দাঁড়াতেই জলিল উদ্দিন চোখ কুঁচকে তাকালো। এই যে আবরাজ সাহেব, বড়ই ব্যস্ত দেখতেছি আজকাল। আবরাজ হালকা হাসলো। ব্যস্ত তো হতেই হয়, মানুষজন ডাকে, সময় দিতে হয়। আপনার মতো বসে বসে শুধু কথা বললে তো চলবে না। জলিল ঠোঁট উল্টে বলল, কথা বলারও একটা দাম আছে, অভিজ্ঞতা লাগে। আপনার তো এখনো সেই জায়গায় পৌঁছানো বাকি। হ্যাঁ ঠিকই, কিন্তু মানুষ এখনো অভিজ্ঞতা চেয়ে কাজ দেখে, পুরাণ গল্প আর ভরতে পড়ে না। আবরাজ গলায় কাঁটা মিশিয়ে বলল। জলিল একটু কাছে এসে ফিস করে বলল, আর রাজনীতি এত সহজ না আবরাজ সাহেব। এখানে টিকে থাকতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। আবরাজ চোখ সরু করে তাকালো। সহ্য করতে জানি, এই যে যেমন বুড়া হিরোচি, বাঁশের কঞ্চিকে সহ্য করছি। আর শুনে রাখেন,
সময় আসলে সহ্য করাতে আরো ভালো জানি আমি। পাশেই দাঁড়িয়ে থাকা সামিরের দিকে আবরাজ একবার তাকিয়ে চোখের ইশারা করলো। জলিল আবার শুরু করলো। দেখেন, শেষমেশ কিন্তু মাঠে কে থাকে সেটাই আসল কথা। থাকবই তো। আবরাজ হেসে বলল। তবে কেউ কেউ থাকলেও দাঁড়াই থাকতে পারে না, এটাই সমস্যা। ঠিক তখনই জলিল হঠাৎ একটু থেমে গেল, মুখের ভাব পাল্টে গেল। এটা আবার কি? সে একটু নড়ে চড়ে দাঁড়ালো, তারপর আবার থামলো। আরে কেমন যেন লাগতেছে। আবরাজ ভান করে জিজ্ঞেস করলো। কি হয়েছে, শরীর খারাপ নাকি? জলিল অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। না মানে একটু চুলকানি ধরেছে মনে হয়। কথা বলতে বলতেই সে অস্থির হয়ে উঠল। একবার পা বদলায় তো একবার কোমর নাড়ায়, কিন্তু কিছুতেই আরাম পাচ্ছে না। পাশে দুই একজন লোক ইতিমধ্যে খেয়াল করে ফেলেছে চাপা হাসি ছড়িয়ে পড়েছে। আবরাজ ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে বলল। এই বয়সে এসব সমস্যা হতেই পারে, একটু সাবধানে থাকা দরকার ছিল কিন্তু। আচ্ছা দেখি, কই চুলকাচ্ছে, পাছায় নাকি? ওমা ওমা, আপনার কর্মী আছে নাকি? ওমা ছিছি, তাই তো বলি, বুড়ো বয়সে আপনি এত তিরিং বিরিং করেন কেন, শয়তানের মতো। মুখ সামলে কিন্তু, আমি বয়সে তোমার অনেক বড়। আমি না হয় মুখ সামলিয়ে নিতে পারবো, কিন্তু আপনি আপনার কর্মী কেমন করে সামলাবেন? আর চুলকানি কেমন বন্ধ করবেন? এ শামীম, জলিল চাচার পাছাটা একটু চুলকিয়ে দিতে আই তো, নেকি হবে। দেশের কল্যাণকর চুলকানি রোদ থেকেই শুরু হোক। স্বামীর ভ্রু কুঁচকে আবরাজের দিকে তাকিয়েই আবরাজ হেসে চোখ মারল তাকে। স্বামীর বুঝতে পারল আজকের মতো অনেক হয়েছে। এই ব্যাটা অবিবাহিতকে এবার ঘরে নিয়ে যেতে হবে, নইলে কেয়ামতের আলামত হয়ে দাঁড়াবে এই লোক। আবরাজ জলিলকে উদ্দেশ্য করে বলল। চলেন চাচা, বিড়ি খাই একসাথে। জলিল এবার পুরো অস্থির। না না, আমি যাই, একটু দরকার আছে বলেই প্রায় দৌড়ে সেখান থেকে সরে গেল। জলিল চোখের আড়াল হতেই স্বামীর হেসে কুটি কুটি। উস্তাদ, একদম জম্পেশ কাজ হয়েছে। স্বামীর হেসে বলল। বিলাই সিমটি কিন্তু মারাত্মক জিনিস। আবরাজ মুচকি হেসে বলল। এটা টেলার, মেন পিকচার এখনো বাকি। সে ধীরে সুস্থে হাত পকেটে ঢুকিয়ে বলল। রাজনীতিতে মাঝে মাঝে কথা না কাজেই করতে হয়। এবার বল, পরশু নির্বাচন, ভোট চুরির ব্যবস্থা হয়েছে? আর বলতে ভাই, এইবারও সংসদে আপনিই ঢুকবেন, আর তার চেয়ে বড় কথা, আপনার মন্ত্রিত্ব আপনারই থাকবে। থাকলেই হলো, তবে খালি দেশ সামলালেই হবে। আমিও তো চাই কেউ ঘরের মধ্যে আমায় সামলাক। কবে যে গ্রামের নানি জানিরা আমার হবে, কষ্ট আমার কলজারা পড়ে বাল। স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছে সাজ। চারিপাশে তার মা, চাচিরাও আর মেয়ের বাড়ির সব বইয়েরা একসাথে হইচই করছে। কারো হাতে পতাকা, কেউ আবার ইতিমধ্যেই চিৎকার শুরু করে দিয়েছে। সাজ মুখ গোমড়া করে বসে আছে। তার সকালের কথা মনে পড়ে যাচ্ছে। আজকে কি হয়ে গেল তার সাথে? আরজান ভাই কলেজের মাঠে সবার সামনে থেকে কান ধরে উঠবোস করিয়েছে। শুধু কি তাই, তার আবার ভিডিও করে রেখেছে। তাতেও যদি থামতো। ওই অধ্যক্ষ একগাদা নালিশ করেছে, যার সাবজেক্টের জন্য 8,000 টাকা এক্সট্রা দিয়ে ম্যানেজ করা হয়েছে। এখন আরজান ভাই 8,000 টাকা নিয়ে খোঁটা দিচ্ছে। এমন টাকা সাজ হিসুর সাথে ফেলে দেয়। সাজের মা সাজের দিকে তাকিয়ে বলে। কুত্তার পুটকির মতো চেহারা বানিয়ে রেখেছে, গোষ্ঠীর স্বভাব পেয়েছে বলে কথা। সাজ মুখ ভেঙচি কেটে বলে। আমি না বলেছিলাম আমি আসবো না, তাও জোর করে আনলে। সে একটু থেমে বলে। এইসব ফালতু খেলা কে দেখে? সাজের কত কাজ আছে এইসব খেলা দেখা ছাড়া। সাজ বিরক্ত গলায় বলে। তার মা ধমক দিলেন। চুপ করে খেলা দেখ, নিজের ভাইয়ের খেলা, আর তুই এমন মুখ কালো করে বসে আছিস। তুই তো পারলি না জীবনে কিছু করতে। এই বাড়ির সবাই যোগ্য, আল্লাহ জানে কি পেটে ধরলাম আমি। আরজানের থেকে কিছু শিখতেও তো পারিস। 3 বেলা ওর চরণ ধোয়া জল খাবি। তুমি আমার মা নাকি ওই নিম পাতার? নিজের একটা মাত্র মেয়ে, তা ভালো করে দেখতে পারো না। কি একটা অবস্থা। সাজ নিচু গলায় বিড়বিড় করলো। আর ওটা ভাই না, আতঙ্ক। কেমন করে সাজের জীবনে আগুন ধরানো যায় সারাদিন তাই ভাবে। পাশে বসা মেজো চাচি শুনে হেসে ফেললেন। আতঙ্ক আবার কেমন? সাজ একটু ঝুঁকে ফিসফিস করে বলল।
ওনার সামনে গেলেই মনে হয় ভাইবা দিতে বলছি। একদম চোখ দিয়ে স্ক্যান করে দেয়। সবাই আবার হেসে উঠল। সেজো সেজো চাচি মজা করে বললেন, এই যে এত ভয় পাও, ছোটবেলায় তো সারাক্ষণ ওর পেছনে পেছনে ঘুরতে। সাজ চোখ বড় বড় করে বলল, ওটাই তো ভুল ছিল, তখন বুঝিনি মানুষটা এত খারাপ হয়ে যাবে। আর সাজ কারো পেছনে ঘোরে না, সেজো মা সাজের পেছনে সবাই ঘোরে। হঠাৎ পাশের সিটে বসা বড় চাচি হেসে বললেন, তোর মনে আছে সাজ, একবার যে তুই আরজানের কোলে পাতলা হাও করে দিয়েছিলি, তাও ছেলেটা তোকে কোল থেকে ফেলে দেয়নি। আশেপাশে মানুষ সব সাজের দিকে তাকালো। সে কথা শুনে লজ্জায় পড়ে গেল সাজ। এসব বলার আর জায়গা পাচ্ছে না তার বাড়ির মানুষ। আর বড় মা এই কথা আর কতবার বলবে? পুরো এলাকার মানুষ এই খবর জানে। দুর্বল দুনিয়ায় সাজের মর্ম বুঝল না। সে বড় মাকে বলল, দেখো তোমরা আমাকে জোর করে এখানে এনেছো, বেশি করলে আমি চলে যাব। আমার আজকে শিডিউল তোমাদের জন্য নষ্ট হলো। তবুও আসতে তো রাজি হয়েছিস, কারণটা কি? ভাইয়ের খেলা নাকি অন্য কিছু? সাজের মা ভ্রু কুঁচকে বলল। সাজ নিজের মায়ের মুখের দিকে তাকালো। এটা কি আসলে তার মা? ডিএনএ টেস্ট এইবার না করলেই নয়। সাজ একটু গলা খাঁকড়ি দিল। খেলা দেখতে এসেছি, আর একটু মানুষজনও দেখা যায়। সেজো মা হাসি চেপে বলল, মানুষজন না, কি সুন্দর সুন্দর ছেলে। সাজ এবার ধরা পড়ে গিয়ে ঠোঁট কামড়ালো। আচ্ছা, একটু দেখলে সমস্যা কি? ঠিক তখনই মাঠে খেলোয়াড়ের এন্ট্রি শুরু হলো। পুরো স্টেডিয়ামে কাঁপিয়ে স্লোগান উঠল, বাংলাদেশ বাংলাদেশ। ঘোষণা কণ্ঠ ভেসে এলো। আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে খেলছেন আরজান এবং তার টিম। এক মুহূর্তে সবাই উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করলো। সাজও অজান্তেই উঠে দাঁড়িয়ে গেল। তার চোখ মাঠে আটকে গেল। আরজান দূরে দাঁড়িয়ে কনফিডেন্ট, কত মরার ব্যাটার। সাজের বুক ধক করে উঠল। সে দ্রুত বসে পড়ল। খেলোয়াড়রা প্রবেশ করতেই সাজ তার ব্যাগ থেকে দূরবীনটা বের করে তাদের ওপর নিচ ভালো করে দেখতে লাগলো। উফ, কি সুন্দর দৃশ্য! হাফ প্যান্ট পরা ছেলেদের সেই রকম ভালো লাগে সাজের। ওদের লম্বা লম্বা ড্রাগনের মতো পাগুলো তো হৃদয়ে দোলা জাগিয়ে তোলে। আর এখানে তো বিদেশিও আছে, ওদের তো আরো লম্বা ঠ্যাং। ভালোই মজা পাবে দেখে। কিন্তু আরজান ভাই যদি একবার দেখে ফেলে, খেল খতম। সাবধানে থাকতে হবে সাজকে। সে ভালো করে দূরবীন দিয়ে ছেড়ে দেখা শুরু করে। ঠিক তখনই এক ছেলের উন্মুক্ত পা দেখে সাজের মাথা নষ্ট হয়ে যায়। মুচকি হাসে সাজ। ধীরে ধীরে ওপরের দিকে চোখ যায় তার। ছেলেটার মুখের দিকে তাকাতেই ভয়ে সাজের বুক আটকে ওঠে। ওরে মা, এটা তো আরজান ভাই। কেলো করেছে। আরজান ভাই ভ্রু কুচকে তারই দিকে তাকিয়ে আছে। ভয়ে সাজ জলদি তার দূরবীনটা ব্যাগে ঢুকিয়ে ভালো মেয়ের মতো বসে থাকে। রেফারির লম্বা হুইসেল বাজতেই খেলা শুরু। স্টেডিয়ামের একসাথে গর্জে উঠল, বাংলাদেশ বাংলাদেশ। সাজ ঠোঁট বাঁকিয়ে বসে আছে, চোখ কিন্তু মাঠে। ওই লোকটা আজকে হারবে। সে খুব আত্মবিশ্বাস নিয়েই বলল। পাশের চাচি হেসে বললেন, নিজের ভাইয়ের জন্য এমন অভিশাপ দেয় নাকি কেউ? সাজ গম্ভীর মুখে বলে, ও হারলেই শান্তি পাবো, একটু না কসু ভাব কমবে। সাজের মা পাশে বসে ফিস ফিস করে বলেন, তোমার অভিশাপে কিছু যায় আসে না ম্যাডাম ফুলি, ও কিন্তু ক্যাপ্টেন। সাজ কাঁধ ঝাঁকায়, ক্যাপ্টেন হোক আর প্রেসিডেন্ট হোক, হারবেই। মাঠে তখন বল পায়ে নিয়ে খেলছেন আরজান, যে আজ বাংলাদেশ দলের ক্যাপ্টেন। হাতে কালো আর্মব্যান্ড, গায়ে লাল সবুজ জার্সি, পেছনে বড় করে লেখা আরজান 10। আর জার্সি ঘামে ভিজে শরীরের সাথে লেগে আছে। শক্ত বুক আর কাঁধের গঠন স্পষ্ট হয়ে উঠেছে। চুলগুলো একটু এলোমেলো, কিন্তু তাতে একটা অদ্ভুত রাফ হ্যান্ডসাম লুক। সে বল পায়ে নিয়ে ডিফেন্ডার কাটিয়ে এগিয়ে যাচ্ছে। একটা টাচ, দুইটা ফেন্ট, তারপর দ্রুত পাস। গ্যালারি চিৎকার ফেটে পড়ল। 10 মিনিট পার হয়েছে। অস্ট্রেলিয়া আক্রমণে হয়ে উঠেছে। বাংলাদেশের ডিফেন্স একটু চাপে। সাজ হাত গুটিয়ে বলল, এই তো শুরু হয়ে গেছে, এখন গোল খাবেই। কিন্তু ঠিক তখনই আরজান পিছনে নেমে এসে ট্র্যাকল করে বল ছিনিয়ে নিল। ডালিও সাজের সাথে এসেছে। সে মুচকি হেসে বলল, দেখলি তোর অভিশাপ উল্টো কাজ করছে মনে হয়। সাজ চোখ ঘুরিয়ে বলল, একটা ট্যাকল দিয়ে কি হবে? দেখতে দেখতে কেটে গেল 25 মিনিট। আরজান মিডফিল্ড থেকে বল নিয়ে দৌড় শুরু করলো। 1 জন 2 জন 3 জন প্লেয়ার কাটিয়ে গেল। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে আছে। শট দে। কেউ চিৎকার করছে। আরজান বক্সের বাইরে থেকে হঠাৎ শট নিল।
বলটা ক্রসবারের একটু ওপরে দিকে গেল। সাজ অজান্তে উঠে দাঁড়িয়েছে। সে নিজেও অবাক হয়ে বসে পড়ল। মা তাকিয়ে বললেন, কি হলো? গোল হলে তো খুশি হতি না? সাজ দ্রুত বলল, আমি উঠিনি, মানে সবাই উঠছিল তাই। বলেই আবার মুখ ভেঙচি কাটলো। হাফ টাইম হয়ে গেছে, স্কোর 0-0। সাজ পানি খেতে খেতে বলল। দেখলা, কিছু করতে পারতেছে না। ডালিয়া হাসলো। তুই যত বলবি উনি তত ভালো খেলবে মনে হচ্ছে। সাজ চোখ বড় বড় করে দেখলো ডালিয়াকে, তারপর বলল, ওরে বালের দালাল, তান্দাবাজ, ডায়রিয়া, ওই নিম পাতা তোকে কয়েকটা টাকা দিয়েছে, আজ এত ছাপাই গাইছস। বিশ্বাস কর, কানের কাছে মশা গুনগুন করে যেমন শোনায়, তোর মুখে নিম পাতার প্রশংসাও আমার কাছে তেমনই শোনাচ্ছে। দ্বিতীয়ার্ধ 55 মিনিট খেলা হবে। অস্ট্রেলিয়া কর্নার পেল, বলটা বিপজ্জনকভাবে বক্সে ঢুকালো। হেড, কিন্তু গোলকিপার সেভ করলো। সাজ চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, এবার গোল খাইছে নিশ্চিত। চোখ খুলে দেখে গোল হয়নি। চাচারা হেসে উঠলেন। 70 মিনিট খেলা, এখনো দ্রুত, দুই দলই মরিয়া। আরজান বল পেল ডান দিক থেকে। সে স্পিড বাড়ালো একটা ক্যাট, তারপর ইনসাইড ঢুকে গেল। একজন ডিফেন্ডার তাকে ঠেকাতে গেল। আরজান শরীর দিয়ে ঠেলে জায়গা করে নিল। তার চোখে এখন একটাই লক্ষ্য। সাজ নিঃশ্বাস আটকিয়ে তাকিয়ে আছে। এইবার দেবে। সে নিজেও বুঝতে পারছে না কেন ফিসফিস করছে। আরজান বক্সে ঢুকে একটা নিখুঁত শট দিল, গোল। পুরো স্টেডিয়াম বিস্ফোরিত হয়ে গেল। সাজ কিছুক্ষণ স্তব্ধ, তারপর হঠাৎ লাফিয়ে উঠল, ইয়েস বলেই থেমে গেল। চারপাশ সবাই তাকিয়ে আছে। মা ভ্রু তুলে বললেন, এই তুই না বলেছিলি ও হারবে? সাজ লজ্জা পেয়ে বলল, আমি মানে দেশ তো জিততেছে। ডালিয়া হেসে বলল, ঢং। সাজ কোনোই দিয়ে ধাক্কা দিল। চুপ। শেষ 20 মিনিট বাকি আরও। অস্ট্রেলিয়া মরিয়া হয়ে আক্রমণ করছে, কিন্তু আর্জেন্টিনা পুরো টিমটাকে লিড দিচ্ছে, কখনো সামনে কখনো পেছনে। শেষ মিনিট সে আবার একটা বল কন্ট্রোল করে সময় নষ্ট করলো না। দারুণ স্কিল। 90 মিনিট প্লাস ইনজুরি টাইমেও দেখতে হবে। দেখতে দেখতে শেষ হয়ে গেল। রেফারি শেষ হুইসেল বাজালো। বাংলাদেশ জিতে গেছে। স্টেডিয়ামের আনন্দে ফেটে পড়ছে। সাজ চুপচাপ বসে আছে। ডালিয়া তাকিয়ে বলল, তোর অভিশাপটা মনে হয় কাজ করেনি। সাজের মুখে আর কোনো কথা রইল না। এই লোকটা এখন জিতছে না, খালি নিজের গীত গেয়ে যাবে। আর বাড়ির লোকের তো এমনি তো মাথায় থাকতো, এখন কই রাখবে কে জানে। কিন্তু এখান থেকে জলদি কেটে পড়তে হবে। সে নিশ্চয়ই লোকটা এসেই তাকে কথা শুনিয়ে বলবে। দেখলি সাজ, আমি কত গুণধর। এখন থেকে তুই 3 বেলা আমার পা ধোয়া পানি খাবি। এসে শোনার থেকে কেটে পড়াই ভালো। আর যারা সতীর্থর তারা এসে তাকে জড়িয়ে ধরে। ক্যাপ্টেন, তুমি না থাকলে এই ম্যাচ জেতা যেত না, একজন উত্তেজিত গলায় বলল। আরজান হেসে বলল, টিমওয়ার্ক বয়েজ, সবাই মিলে জিতছে। ট্রফির সেরামনি শুরু হলো। মঞ্চে উঠতেই আলো ঝলমল, কার উঠল চারপাশ। ঘোষণা ভেসে এলো, বাংলাদেশ দল বিজয়ী। আর্জেনের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। সেই দুই হাতে ধরতে স্টেডিয়াম আবার গর্জে উঠল। কনফেটি উঠছে, ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠছে। টিমমেটরা চিৎকার করছে, ক্যাপ্টেন ক্যাপ্টেন। গ্রুপ ফটো তোলা হলো। সবাই একসাথে ট্রফি নিয়ে, কেউ লাফাচ্ছে, কেউ হাসছে। আরজান মাঝখানে দাঁড়িয়ে আছে। সেলিব্রেশন চলছে। মাঠের এক পাশে দৌড়ে গেল তারা। ফ্যানেরা গ্যালারি থেকে হাত বাড়িয়ে দিচ্ছে। আরজান, একবার দেখেন, একটা ছবি প্লিজ, অটোগ্রাফ। সে এগিয়ে গিয়ে হাসি মুখে সবার সাথে ছবি তুলছে। একটা ছোট্ট ছেলের জার্সিতে সাইন করে দিল। ভালো করে খেলবা, ঠিক আছে? মাথায় হাত রেখে বলল। ছেলেটা খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এইসব কোলাহলের মাঝে হঠাৎ আরজানের চোখ একটু থেমে গেল। সে গ্যালারির দিকে তাকালো। সেই নির্দিষ্ট জায়গা যেখানে কিছুক্ষণ আগেও তার মা চাচিরা বসেছিল। তার দৃষ্টি একটু খুঁজে বেরালো। ভিড়ের মাঝে অনেক মুখ, কেউ হাসছে, কেউ চিৎকার করছে, কিন্তু সেই মুখটা নেই। একজন টিমমেট কাঁধে হাত রাখলো। এই কি হলো, চলো আরেকটা ফটো টিম। আরজান হালকা চমকে উঠল। আসছে। সে আবার হাসলো, ক্যামেরার দিকে তাকালো, কিন্তু চোখের কোণে এক ফোঁটা খুঁজ থেকেই গেল। স্টেডিয়ামের বাইরে সাজ দ্রুত পায়ে হাঁটছে। ওড়না তার পরতে ভালো লাগে না। এই টি শার্ট আর জিন্সের সাথে কেউ আর এইসব পরে নাকি? নিজেকে কেমন অশিক্ষিত মূর্খ লাগে। সে ওড়না খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এখন সে আরামসে কয়েকটা সেলফি তুলবে।
তারপর সেই সত্য আবার প্রস্তুত করতে হবে। উফ, কত কাজ তার। স্টেডিয়ামের বাইরের রাস্তায় তখন সরগরম। এরই মাঝে সাজ নিজের দুনিয়া নিয়েই ব্যস্ত। সে মোবাইলটা একটু উঁচু করে ধরলো, ঠোঁট বাঁকিয়ে এক একটা পোজ দিচ্ছে, কখনো চুলটা একপাশে সরিয়ে, কখনো হালকা হাসি। উফ, লাইটটা পারফেক্ট। নিজের মনেই বলল। ওড়নাও বুকে নেই। ঠিক তখনই পাশের কয়েকটা ছেলে দাঁড়িয়ে ফিসফিস করতে লাগলো। দেখেছিস, একদম সিনেমার মতো লাগতেছে, একটু কথা বলি। শ্বাস চোখের কোণ দিয়ে তাদের লক্ষ্য করলো, মুখে হাসি ফুটে ওঠে। আমাকে দেখেই তো মনে হয় পাগল হয়ে গেছে। মনে মনে ভাবলো সে। সেই ইচ্ছে করে আরো একটু ঘুরে দাঁড়ালো, ক্যামেরার দিকে তাকিয়ে চুল উড়িয়ে দিল, যেন তাদের নজরটা আরো নিশ্চিত করে নিতে চাই। ছেলেগুলো এবার একটু সাহস পেয়ে সামনের দিকে এগোতে হঠাৎ পেছন দিকে ভারী কণ্ঠস্বর ভেসে এলো। অনেক সাহস হয়েছে না? সবাই একসাথে ঘুরে তাকালো, দেখলো জনপ্রিয় ফুটবল প্লেয়ার আরজান দাঁড়িয়ে আছে। সে পোশাক বদলে ফেলেছে, কালো শার্টে তাকে আরো অপূর্ব লাগছে। ছেলেগুলো মুখের রং 1 সেকেন্ড উড়ে গেল। স্যার, আমরা তো। কে যেন বলবে বলছিলে? আরজান ধীরে ধীরে এগিয়ে গেল, তার চোখ একবারও সাজের দিকে যায়নি এখনো। সবটা মনোযোগ দিয়ে ছেলেগুলোর উপর। চোখ নামাও। একটা কথা যথেষ্ট ছিল। তারা মাথা নিচু করে ফেললো। যে চোখ তুলে তাকাইছো আর যেন কখনো তা না ওঠে, না হলে। বাকি কথাটা শেষ করলো না, করার দরকারও পড়লো না। ওরা প্রায় দৌড়ে সেখান থেকে সরে গেল। চারপাশে আবার স্বাভাবিক হতে শুরু করলো। আরজান ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সাজের দিকে। তার দৃষ্টিটাই কি অমন আছে, রাগ না অভিমান নাকি অন্য কিছু? হয়তো কিছু একটা গভীর, দমিয়ে রাখা। সাজ একটু থমকে গেল, ভয় করছে তার, আবার কপালে দুর্গতি তার। তবু সে সাহস করে বলল। কি? ঠোঁট বাঁকিয়ে বলল। ওরা তো কিছুই করেনি, আপনি এত রিয়েক্ট করলেন কেন? আরজান এক পা এগিয়ে গেল। তুই বুঝিস না সাজ? কি বুঝবো? সাজ বিরক্ত। লোকজন তাকালে কি আমি দায়? আরজান এবার একদম কাছে এসে দাঁড়ালো, খুব নিচু গলায় বলল। রাগবি না একদম। সাজ এখনো রাগে ফুঁসছে। আপনি কি আমাকে কন্ট্রোল করার? আরজান একদম কাছে এসে দাঁড়ালো। আমি কে সেটা তুই জানিস না ঠিকই। হঠাৎ সে সাজের হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। এই ফেরত দিন। সাজ ঝাঁপিয়ে পড়তে ঝটাক করে শব্দ হলো। আরজান সাজের ফোনটা আছাড়ে ভেঙে দিল। সাজ জমে গেল। আপনি এটা কি করলেন? তার গলা কেঁপে উঠল। আরজান নিচু হয়ে ভাঙা ফোনটা একবার দেখলো, তারপর পা দিয়ে ঠেলে সরিয়ে দিল। বাসায় যাবি? চল। কোনো উত্তর নেই সাজের, শুধু তাকিয়ে আছে। আরজান এবার ধীরে ধীরে বলল। আজ থেকে তোর একটা জিনিসও আমার চোখের বাইরে যাবে না। সে একটু ঝুঁকে এলো। তুই কি পড়বি, কোথায় যাবি, কার সাথে কথা বলবি, সব আমি ঠিক করব। আপনি পাগল। সাজ চিৎকার করে উঠল। আমি আপনার কিচ্ছু না, আপনি খালি আমাকে শাস্তি দেন। আরজান এবার থুতনিটা শক্ত করে ওপরে তুলল। এজন্যই শাস্তি দিচ্ছি, কারণ তুই বুঝিস না তুই নিজেকে কতটা সস্তা করে ফেলেছিস। আরজান পকেট থেকে নিজের ফোন বের করলো, নাম্বার ডায়াল করলো। কল রিসিভ হতে কাকে যেন বলল। হ্যালো, হ্যাঁ, আজ থেকে সাজের সব অ্যাকাউন্ট, সব সোশ্যাল বন্ধ করে দে। হ্যাঁ, একদম এখনই। সাজ হতবাক। আপনি এসব করতে পারেন না। আমি পারি। কল কেটে সে তাকালো তার দিকে। তুই যতটা নিজেকে দেখাতে ভালোবাসিস, আমি তোকে ঠিক ততটা পোড়াতে ভালোবাসিস। আজ বলেছিলাম ভালো মেয়ের মতো চলবি, কথা শুনবি, বাড়ির সম্মান খাবি না। বলেছিলাম তুই স্বামীর আমানত, তোকে প্রপারভাবে হেফাজত করতে আমার যা যা করতে হয় আমি তাই করব। তুই মাথায় ঢুকিয়ে রাখ, তুই জাস্ট তোর স্বামীর। তোকে সেই ব্যতীত আর কেউ দেখতে পারবে না, ছুঁতে পারবে না, বুঝলি? তো আমাকে বিয়ে দেন না কেন? যা গাড়িতে যা, মানুষের সামনে তামাশা করতে পারবো না। আর ওর না কই, কাল থেকে হিসাব আর বোরকা পড়বে। পারবো না। তুই পারবি না, তোর বাপ পারবে। বাপকেই পারতে বল। আরজান চোখ বন্ধ করে আছে, একটা নিঃশ্বাস ছাড়লো। সাজের দিকে তাকিয়ে শেষবার বলল। গাড়িতে উঠবি না? না। ওকে ফাইন। বলে সে সাজকে সকলের সামনে জোর করে কোলে তুলে নিল। সাজ নামার জন্য ছটপট করতেই আরজানের হাতের বাঁধন শক্ত হলো। আরজান বেখেয়ালিভাবে সাজকে বলল। আরজানকে তুই চিনিস না সাজ। আরজান যা চায় তা উসুল করে ছাড়ে। জিনিস যদি বাঁকা হয় তা আমি সোজা করতে জানি, অন্যের জিনিসকে সোজা করে ছাড়ি। আর তুই তো নিজেরই। আমার কথা শুনবি না? তুই শুনতে বাধ্য, তোকে শুনতেই হবে। মাইন্ডেড।
সোফার উপর পা তুলে জয় বাংলা গান শুনছে আবরাজ। পা দুটো চাঙ্গে উঠিয়ে রেখেছে। ড্রয়িং রুমের জানালার দিয়ে পাশের বাড়ির ব্যালকনি দেখা যায়। এই সময় গান্ডরের মতো দেখতে রামছাগল প্রতিবেশী মফিজ মিয়ার সুকন্যা ডেমারিটা রুমে ক্লাসিক গানে নৃত্য করার নামে মিরকি নাচ শিখে। তাও যেন তেন তার শিক্ষাগুরু নয়, একেবারে হাফ লেডিস। ওই হাফ লেডিসটার পাছা দৌড়ানো দেখে একবার তো আবরাজ চিন্তায় পড়ে গিয়েছিল, তবে ওটাকে দেখতে পারে না আবরাজ। আবরাজকে ছায়াই বলেই একবার ডেকেছিল, পরে ওটাকে ন্যাংটা করিয়ে লোক দিয়ে রাতে পিছা মারার নাচ করিয়েছিল আবরাজ। সেই থেকে ভয় আবরাজের সামনে আসে না। তবে ওই ডেমরির কর্তনের শব্দে আবরাজের কানটা পচে যাচ্ছে। কবে জানিয়ে শালিকে কিডন্যাপ করে বুড়িগঙ্গায় ফেলে আসে আবরাজ। কে আরও সাউন্ড বাড়িয়ে দিল, সে আবার আরও সাউন্ড বাড়িয়ে দিল। এর মাঝেই হঠাৎ করে কে জানি তার নাম ধরে ডাকতে সে উঠে বসলো। জানালা দিয়ে একবার চাইতে দেখলো মফিজ মিয়ার সেই ডেমরি মেয়েটা। সে আবরাজকে বলল, একটু সাউন্ডটা কমাবেন, আপনার জন্য আমি নাচ করতে পারছি না। আবরাজ জানালার সামনে এসে দাঁড়ালো, তারপর মেয়েটিকে বলল, ডান্সারদের নাচের সাথে সুন্দর একটা থমাও লাগে, আর সাপের মতো শরীর নাড়ালেই নাচ হয় না। এই মেয়ে এমন নাচ করে, তুমি দেশের ইজ্জত নিলামে তুলতে চাও নাকি? সাবধান করে দিচ্ছি, ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না। দেশের ইজ্জত নিলামে তুললে কিন্তু আমি তোমাকে ধোপাখানায় কেঁচে রোজ শুকানো দেব। বলে সে সাউন্ড বাড়িয়ে জানালার দরজা লাগিয়ে ধ্যানে বসলো। কিছুক্ষণের মধ্যেই আবরাজ তার মা এসে তাকে খাবার টেবিলে বসতে বলল। এই ছেলে সারাদিন বাইরে থেকে এই অবেলায় বাসায় এসেছে। সে বাসায় যখনই আসুক, তার পেট যতই ভরাই থাকুক, বাসায় এসে ভাত এক প্লেট খাওয়াবেই। টেবিলে বসতে তার মা তাকে তরকারি রোদে বেড়ে শুকাতে দিতে চেয়ে দেব। বলল, এই কি বাল এসব? এই বাল আমি খাই, এ বাল দেশের মন্ত্রী খেতে পারে। যদি এ বাল খেয়ে আমার বাল হয়ে যায়, তাহলে আমি দেশের কোন বালের উন্নয়ন করতে পারবো? মা, তুমিও দেশহিত্রী। ছোট মাছ মানুষ খায়, যাদের ব্রেন নেই ওদের খাওয়াও। ছি আবরাজ, কি মুখের ভাষা হয়েছে! এই কারণেই তো বলি তোকে মানুষ ভোট কেন দেয় না, ভোট চোর। এই তুমি কি মনে করছো? ছেলেকে নিয়ে এসব বলতে লজ্জা করলো না? কেমন মা আমার মতো এই ভালো ছেলেকে পেটে ধরলে? খোদা গর্ভের কি দুনিয়া কম পড়েছিল যে এমন ঘরে ডাউনলোড করলো দেশের নেতাকে? আর ভোট দেয় না মানে? সবাই ভোট দেয়, খালি তুমিই দাও না। আগে বার টাকাটা মাসুদকে কচু মার খাই যে তুমি ভোট দিয়েছিলে সব জানি, খালি কিছু বলি না। আবরাজের মা চুপ করে গেলেন। ছেলের সাথে সে পারবে না, ভালো করেই জানে। সে ছেলেকে বলল, এখন এইসব খাও না, বিয়ে করে বউ রান্না করলে তো ঠিকই খাবে। তো বিয়ে করাও না। তুমি আসলে চাও না তোমার ছেলের পুষ্টি হোক, সে সুস্থ থাকুক। যদি চাইতে তাহলে জলদি বিয়ে দিতে, যাতে ছেলেটা ছোট মাছ খেয়ে সুস্থ থেকে দেশের আরো বেশি বেশি পেছন মারতে পারে, না মানে উন্নয়ন করতে পারে। আবরাজের মা নাউজুবিল্লাহ বলে সেখান থেকে চলে গেলেন। যাবার সময় সাজকে ডেকে বললেন, আবরাজকে তুই খাবার পরিবেশন করে আয়। সাজ আজকে 2 বার বাঁশ খেয়েছে, তাই মনটা খারাপ ছিল, রুম থেকে বের হয়নি। আবরাজ ভাই যে এসেছে তাও জানে না। আবরাজ ভাইয়ের সাথে তার জরুরি কথা ছিল, বলবে বলবে বলে আর বলাই হচ্ছে না। সে দৌড়ে খাবার টেবিলে যেতেই আবরাজের পাশে গিয়ে বসলো। আবরাজ ফোনে কার্টুন দেখে ভাত খাচ্ছে। সাজ আসতেই ফোনটা কেড়ে নিয়ে বন্ধ করে বলল, আরে কি বাল দেখো, তোর বাল দেখি? আর বাল পরে দেখো। আগে শোনো, কড়া একটা খবর আছে। মেয়ে দেখলি নাকি আমার জন্য? সেই বাল তো দেখতে পারছিস না শালি, তুই আমার টেঙ্গার করার নিয়েও জানছিস। আরে এর চেয়ে ভালো, কি? আমার আর তোমার বিয়ে এবার হবেই। কি দেখ, তুই আমার সারগিত, তার চেয়ে বেশি কিছু না। দেখ আমি হ্যান্ডসাম, তাই বলে আমার রুচি এত খারাপ না। দেশের নেতা বলে একটা পাগলকে বিয়ে করে জনদরদি নেতা হতে পারবো না। দূর হমা, গাড়ি ঘুরিয়ে জাহান্নামে যা। আরে বেশি বুঝো তুমি, এই কারণেই তো ভোট চুরি করা লাগে। এই মুখ সামলে। শোনো, আইজান ভাইকে যদি আমি আর তুমি একসাথে মিলে প্রেমে ফেলাতে পারি, তাহলে আমাদের প্রেমের রাস্তাও ক্লিয়ার হবে, আর বিয়েও। দেখো ভাই, সংসার হলো মধু আর আমরা হলো মৌমাছি। তবে ওই কালো ভোমর আইজান ভাইয়ের কারণে আমরা মধু আহরণ করতে পারছি না।
তাই তো, কিন্তু করবি কেমন করে? আমি তো নিজেই মেয়ে পড়াতে পারলাম না। ঠ্যাঙ্গা আরজানের গতি করব কি করে? তোমার মতো একই নেতারা সবই পারে। ইস, লজ্জা দিস না। যা দেখছি কি করা যায়। আবরাজ খেয়ে হাত মুখ ধুয়ে সাঁঝকে বলল, আমার রুমে আয়, তারপর দরজা লাগিয়ে করব। কি? আমার সাথে আবার কোন পাল করবা? আরে পরিকল্পনা, আরজানকে নিয়ে। ও আচ্ছা, চলো তাহলে। আবরাজ আগে আগে চলে, সাজ তার পেছনে পেছনে। তেজের রুমের সামনে অতিক্রম করতে হঠাৎ কোত্থেকে তুফান বয়ে গেল। তেজ জলদি রুম থেকে দৌড়ে বের হয়ে পড়লো আবরাজের সামনে। কাঁদো কাঁদো অবস্থায় তার, আবার রাগেও ফুঁসছে। আবরাজ ভাইকে দেখে বলল, বিয়ের মধু খাওয়া বেটা মানুষ রুমে ছেড়ে রুমের বাইরে কেন? করো বিয়ে, মজা তখন বুঝবা। মধু খাই না কদু সেটা আমিই জানি। এটা মেয়ে নাকি দানব, কি শক্তি মাইরি, যা আমার করার কথা তা সে করে। আবরাজ তাকে ধাক্কা মেরে চলে গেল। যাওয়ার সময় বলল, লজ্জার শরম নেই? এসব কথা কেউ অবিবাহিত বউ ভাইকে ওভেনে বলে? নাউজুবিল্লাহ। এখন উজু করে বাল পবিত্র হতে হবে। তেজ বোকার মতো তাকিয়ে রইল। কি এমন বলল সে? সে তো বলতে চেয়েছে তার বউ তাকে পিটিয়েছে। যেখানে সে শুনেছে স্বামীর নাকি বউ পিটায়, সেখানে তার বউ তাকে ভুল তো বলেনি। আবরাজ ভাই নাউজবিল্লাহ বলল কেন? তেজ নিজেকে সামনে নিচে যেতে যাবে, তার আগেই হঠাৎ আবরাজের ঘর থেকে দৌড়ে সাজ এসে হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, এই ভাই, আমাকেও বলো তোমার বউ তোমার সাথে কি কি করেছে। তোমার দিব্যি কাটছি, আমি কাউকে বলবো না। বলে সে লজ্জায় মুখ আড়াল করলো। তেজ এবার রেগে পায়ের জুতো জোড়া খুলে সাজকে ধমকে বলল, যাবি নাকি এটা তোর মুখে